আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলন যাদের ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না, এটা বাস্তব। আর সেটা প্রমাণ হয়েছে 2018 সালের নির্বাচনে। দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি এলজিআরডি মন্ত্রীর। কোনো অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা সেতু মন্ত্রীর। অগ্রাধিকার যেটা সেটা হচ্ছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা। মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন, জানালেন ইসি সচিব। বাজেট হয়ে গেছে আমাদের, সুতরাং আমাদের তফসিল করতে আর কোনো বাধা নেই। আমরা আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করার কার্যক্রম শুরু করব। এবং চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর অসন্তোষ। খাদ্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফারজানা তানি। সংবাদে এছাড়াও থাকছে ডকইয়ার্ড শিল্পের সংকট নিয়ে একটি বিশেষ রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদগুলো। যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়া সহ অতীত অপকর্মের কারণে মানুষ তাদের ভোট দেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও দেখুন রুহুল আমিন তুহিনের রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম সভা। প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতাকে স্মরণ করতে গিয়ে আবেগী হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। হয়তো তিনি আমাদের মাঝে জীবিত নেই বা আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তিনি আছেন এই বাংলাদেশে, এই 54,000 বর্গমাইল জুড়ে তিনি আছেন আমাদের। নৌকায় ভোট দেয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, জনগণ শান্তি উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগকে জয়ী করেছে। মাত্র 10 বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি, তাহলে অতীতে যারা এই 28 বছর ক্ষমতায় ছিল তারা কেন পারে নাই? এই উন্নয়নটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সার্থকতা, যে কারণে আজকে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যুদ্ধাপরাধীদের সঙ্গে নেয়া অতীত অপকর্ম আর মনোনয়ন বাণিজ্যের কারণেই জনগণ বিএনপিকে ভোট দেয়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আন্দোলন যাদের ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না, এটা বাস্তব। আর সেটা প্রমাণ হয়েছে 2018 সালের নির্বাচনে। মনোনয়ন বাণিজ্য, একটা সিটে 3 জন 4 জন 5 জন করে নমিনেশন। জামায়াতে ইসলামের 25 জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধাপরাধীদের কখনো ভোট দেবে না,
ভোট তারা দিতে চায়ও না, তারা দেয়নি। আর যেন যুদ্ধাপরাধীরা সরকারে ফিরে আসতে না পারে সেদিকে নজর দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ওই যুদ্ধাপরাধী, খুনি, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী যেন আর কখনো ফিরে আসতে না পারে, দেশের মানুষকে সেইভাবে সজাগ থাকতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে আওয়ামী লীগ। আমরা বঙ্গবন্ধুর সততা, সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। 10 জানুয়ারি আজ মহান মুক্তিযুদ্ধ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশে ফেরার দিন। মুক্তিযুদ্ধের 9 মাসের বেশি সময় পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর 1972 সালের এই দিন তিনি দেশে ফেরেন। পূর্ণতা পায় 16 ডিসেম্বরের বিজয়। ঐতিহাসিক দিনটির কথা স্মরণ করছেন মারুফ রেজা। সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। দীর্ঘ 23 বছরের শোষণ বঞ্চনার জবাব মাত্র 9 মাসেই ফিরিয়ে দেয় মুক্তিপাগল বাঙালি। 16 ডিসেম্বর স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। এরপরও কোথায় যেন অপূর্ণতা, কিসে যেন আক্ষেপ। 7.5 কোটি বাঙালি মনে অনুভব হয় বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার। বাংলার মাটিতে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর বিশ্ব নেতাদের চাপে 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান শাসক গোষ্ঠী। এরপর লন্ডন, ভারত হয়ে 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন বাংলায় পা রাখেন ইতিহাসের মহানায়ক। তার ফিরে আসার দিনটিতে তেজগাঁও বিমানবন্দর হয়ে ওঠে আরেক স্বাধীন বাংলাদেশ। তাকে ফিরে পাওয়া মানেই হচ্ছে আমাদের বিজয়ের পরিপূর্ণতা, কারণ তিনি বিজয়ের দিক নির্দেশক ছিলেন এবং কুশীলব ছিলেন, প্রধান কুশীলব বলা যায়। বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চ, সেখানে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। 1971 সালের 7 মার্চের যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি, তারই ধারাবাহিকতা রাখলেন 10 মাস পরেও। শপথ নেন সোনার বাংলা গড়ার। সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দমায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ। স্বাধীনতাকে মুক্তিতে রূপান্তরিত করবার একটি দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলার মানুষ যদি খেতে না পায়, পড়তে না পারে, যুবকরা যদি চাকরি না পায়, তাহলে এই স্বাধীনতা বৃথা হবে। দেশটি পুনর্গঠনের তাগিদটি তিনি অনুভব করেছিলেন এবং সেই মর্মে দিক নির্দেশনাও ছিল। জীবনের বেশিরভাগ সময় কারাবরণ আর মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে বঙ্গবন্ধু জাগিয়ে তুলতে চেয়েছেন বাঙালি জাতিকে। আজ তার বাংলাদেশ কেবল স্বাধীন নয়, আত্মগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কত কত দেশকে ছাড়িয়ে। আর এরই মাঝে বেঁচে আছেন প্রিয় নেতা, প্রিয় জাতির পিতা। মারুফ রেজা, RTV, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে চলমান মেগা প্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম কাজ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মুক্তা মাহমুদের সহায়তায় আরও জানাচ্ছেন এহতেরামুল হক। সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরতে আগারগাঁও LGD ভবনে সংবাদ সম্মেলন করেন নতুন নিয়োগ পাওয়া স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
এ সময় দুর্নীতি হলে কাউকেই ছাড় দেয়া হবে না জানিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রাম পর্যায় থেকে সকল স্তরে কাজ করা হবে বলে জানান তিনি। দুর্নীতি অন টাইম গো হেড প্রোগ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করে, সো দ্যাট আমরা এই বিষয়ে জিরো টলারেন্সের পাশাপাশি আমরা নজরদারিতে রাখবো, যাতে নাকি কোনো অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। দায়িত্ব নেয়ার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পদ্মা সেতু ও মেট্রো রেল সহ বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করাই হবে সরকারের মূল লক্ষ্য। প্রধান অগ্রাধিকার যেটা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মেট্রো রেল, MRT লাইন 6, 3টি ব্রিজ খুব গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রামে, 4 লেন ব্রিজ, দ্বিতীয় কাশপুর, দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী। মেঘনা গোমতীও আশা করছি মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এদিকে মন্ত্রীর একার নয়, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। সকলে মিলে স্বপ্ন শেখ হাসিনার স্বপ্ন পূরণের জন্য আমরা সহযোগিতা করব। এহতেরামুল হক, RTV, ঢাকা। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিকে রক্ষণশীল মনোভাব থেকে দেখে। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে সরকার সবসময় সতর্ক থাকবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। সবসময় কনজারভেটিভলি এস্টিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা। তো আমি মনে করি এই বছর আমাদের জিডিপিতে এই চলতি অর্থ বছরে আমরা 8.25 থেকে 8.30% আমরা অর্জন করতে পারবো। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয়। চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান অনুযায়ী নতুন সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে গিয়ে রাজচালকির মাধ্যমে ক্ষমতা দখল করেছে, এটা কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। তথাকথিত নির্বাচনে জয়ী হয়ে যারা উল্লাস করছে তারা অসুস্থ মানসিকতার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 17 কোটি মানুষের সাথে রসিকতা করা ঠিক নয়। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরাম আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন। যানজটের কবলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। গেল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই যানজট ক্রমেই বেড়ে চলেছে। ভুক্তভোগীরা জানান, এ পথে কুমিল্লা যেতে আগে যেখানে 2 ঘন্টা সময় লাগতো সেখানে এখন লাগছে প্রায় 10 থেকে 12 ঘন্টা। এদিকে আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত দুপাশেই প্রায় 8 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। হাইওয়ে পুলিশ জানায়, মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর সংযোগ সড়কে নির্মাণ কাজ চলমান থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে 5ম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। আগামী এপ্রিল থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে বলেও জানান সচিব। পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের দিয়ে কার্যক্রম শুরু হবে। আমরা গ্যাজেট হয়ে গেছে আমাদের, সুতরাং আমাদের তফসিল করতে আর কোনো বাধা নেই। আমরা আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করার কার্যক্রম শুরু করব। সবকিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে সিঙ্গাপুরে আমরা একটি
প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আজকে হয়েছে। চালের দাম নিয়ে যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর খাদ্য ভবনে চাল কল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানান তারা। অন্যদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেন একটি মহল চালের দাম বৃদ্ধি নিয়ে ষড়যন্ত্র করছে। আরও দেখুন এআর বাদলের রিপোর্টে। হঠাৎ করে বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় চালকল মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে সরকার। ব্যবসায়ীদের দাবি চালের দাম বাড়েনি, বরং বৃদ্ধি নিয়ে চক্রান্ত করছে একটি মহল। সারা দেশের জনগণের কথা চিন্তা করে যাতে চালের কোনো ঘাটতি কখনো না পড়ে, আমরা কখনো চাল কল মালিক সমিতির ধর্মঘট করি না। যারা খাদ্যের সম্পূর্ণতা অর্জন লাভ না করতে পারে সেদিকে নজর দিচ্ছে, সেটি বাধাগ্রস্ত করতে চাই। বাণিজ্য মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে কল মালিক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। কোনো অবস্থাতেই দেশে খাদ্য নিয়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। আমার আবেদন আপনাদের কাছে, এটা আপনারা সততার সাথে করবেন। সবাই আমরা সুস্থ ব্যবসা করতে চাই। এই দেশটা তো আমাদের, এই দেশটাকে আমাদের সবাইকে অবলম্বন করতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মিডিয়ার বন্ধুদেরকে বলতে চাই যে দয়া করে বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করবেন এবং আমার মনে হয় আমাদেরকে এই পত্রিকা দেওয়ার আগে যদি আমাদেরকে এসে একটু বলেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা একটু সাবধান হন। দেশে চালের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। এআর বাদল, RTV, ঢাকা। মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন রাজধানী মিরপুরের কালশিদে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা। সকাল 10:30টার দিকে পুলিশের সহায়তায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধিদের কথা হওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। একই ইস্যুতে সকালে সাভারের আশুলিয়ার বেরন এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আধা ঘণ্টা পর টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া সহ বেশ কিছু এলাকার প্রায় 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে স্ব কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIUর গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান 4 ধাপ এগিয়েছে। 2018 সালে বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র পরিস্থিতি জরিপ করে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটেন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। 5টি মানদণ্ডে প্রতিবেদনটি করা হয়। এতে দেখা গেছে 165টি দেশের মধ্যে 5.57 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। গেল বছর 5.43 পয়েন্ট নিয়ে 92তম অবস্থানে ছিল বাংলাদেশ। অংশগ্রহণমূলক রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, রাজনীতি চর্চা, সরকারের কার্যকারিতা এবং নাগরিক অধিকারের মানদণ্ডে বিচার করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তালিকায় 9.87 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে নরওয়ে। প্রতিবেশী দেশ ভারত রয়েছে 41তম অবস্থানে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের আসামি ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর পল্লবী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গেল 14 নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়নপত্র জমা দিতে আসার সময় হাজার খানেক নেতাকর্মীর মিছিল নয়াপল্টনে পুরো রাস্তা আটকে দেয়। পুলিশ মিছিলটিকে রাস্তা থেকে সরিয়ে একটি লেন চালু করার চেষ্টা করলে সংঘাতের সূত্রপাত হয়। ওই সময় দুষ্কৃতিকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। যেই ব্যক্তিটি সরাসরি পুলিশের একটা প্রাইভেট কারের মাঝখানে আগুন দিয়ে ভিতরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল, সেই ব্যক্তিটিকে গতকাল 12টার দিকে পল্লবী জোনাল টিম গ্রেফতার করেছে। তার নাম ওয়াসিম। জিজ্ঞাসাবাদ করার পরে সে নিজেও স্বীকার করেছে এবং আমরা ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি সেই ব্যক্তি। এই নিয়ে মোট 14 জনকে গ্রেফতার করা হলো যারা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। নদীর তীরে গড়ে ওঠে ডকইয়ার্ড শিল্প।
কিন্তু ব্যবসায়ীরা নিজস্ব জমিতে শিল্প কারখানা করেন নাকি নদীর জমিও দখলে নেন, এ নিয়ে বছরের পর বছর বিবাদ লেগেই আছে। সম্প্রতি বুড়িগঙ্গা তীরে চর মীরের বাগের ডকইয়ার্ড শিল্প এলাকায় এমন বিবাদ মেটাতে উদ্যোগ নিয়েছে নদী রক্ষা কমিশন। কিন্তু সহজে কি এর সমাধান মিলবে? নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট খান আলামিনের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। এই এলাকাটির নাম চর মীরের বাগ। এটি বুড়িগঙ্গা নদীর পাড়ের সদরঘাটের ঠিক বিপরীতে অবস্থিত। এখানে মোট 33টি ডকইয়ার্ড রয়েছে, যেখানে মূলত জাহাজ নির্মাণ কিংবা মেরামত করা হয়। এই সবকটি ডকইয়ার্ডের জমি নিয়ে রয়েছে জটিলতা। মালিকপক্ষ বলছে তারা তাদের নিজস্ব জমিতেই ডকইয়ার্ডগুলো স্থাপন করেছেন, তবে সরকার ভাবছে এখানে নদীর জমি দখল হয়েছে। ডকইয়ার্ডের জমি নিয়ে এই দ্বন্দ্ব একদিনের নয়, বছরের পর বছর ধরে চলছে। কখনো চালানো হচ্ছে উচ্ছেদ অভিযান, মামলা মোকদ্দমা আর আইন আদালতের বারান্দায় চক্কর কাটা তো আছেই। নদী তীর ও পানির যে অংশ ব্যবহার করে ব্যবসা চালাচ্ছেন ডকইয়ার্ড মালিকরা, সে অংশটা নিয়ে বেশি জটিলতা। কর্তৃপক্ষ বলছে তীর ব্যবহার করতে করতে এর অনেকটা নিজেদের দখলে নিয়ে নেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের ভাষ্য, বিআইডব্লিউটি এর কাছ থেকে জমি লিজ নিয়েছেন তারা। আগে যে জায়গাটা সেটা আমাদের, পিলারের পরের যে নদীর পাশে যে জায়গাটা সেটা বিআইডব্লিউটির, এবং আমরা নিয়মিত তাদের প্রশ্ন নিয়ে আসছি এবং তাদেরকে টাকা দিয়ে আসছি। এই জটিলতা নিরসনে কাজ করছে নদী রক্ষা কমিশন। ডকইয়ার্ড মালিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কেরানীগঞ্জের ভূমি কার্যালয়ে জমির দলিল দস্তাবেজ নিয়ে দেনদরবার হয়েছে দিনব্যাপী। মালিকরা তাদের দাবির পক্ষে কমিশনের কাছে নথিপত্র তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকেরই যার যার দলিল পত্রাদি আছে, নামজারি আছে, খাজনা আছে, পর্চা আছে, সিএস রেকর্ড ভিত্তি ধরে আমরা কার্যক্রম করি। তো আমরা সেই ভিত্তিটা আছে আমাদের। নদীর যে জায়গাটা তারা বলতেছেন যে নদীর জায়গা অবৈধভাবে আপনারা ডকইয়ার্ড কি করছেন, আসলে আমরা অবৈধভাবে করি না। নদী রক্ষা কমিশন যৌক্তিক সময়ের মধ্যে এর সমাধান চায়। বুড়িগঙ্গার নাব্য রক্ষা করতে প্রয়োজনে স্থানান্তর করতে চায় ডকইয়ার্ড শিল্পকে। কারো কারো আংশিক পড়তে পারে, কারো কারো হোলটাও পড়তে পারে। নদীতে হয়তো পানি কমে গেছে, বালুচর হয়েছে, সেইটি তো অন্যকে বন্দোবস্ত দেওয়ার কথা না। এখন কর্তৃপক্ষ হয়তো দিয়ে থাকলে তারা হয়তো ভুল করেছে, আইনের সেখানে কন্ট্রাডিকশন আছে। আগামী জানুয়ারির মধ্যে আমরা এটা নিব। কেবল চর মীরের বাগের নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডকইয়ার্ডগুলোকে নদীর জমি থেকে উচ্ছেদ বা স্থানান্তর করতে শিগগিরই কাজ শুরু করবে কমিশন। খান আলামিন, RTV, ঢাকা। জনগণ নাগরিক সুযোগ সুবিধা ও উন্নয়ন চায়, আর সেই উন্নয়নের দিকেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেঙ্গল হাউসে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ মোর্শেদ আলমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতি, বাঁধন সংঘ ও চট্টগ্রাম যুব মহিলা লীগ নেত্রী হাফিজা বেগম বেবির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বেঙ্গল গ্রুপ ও RTVর ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন, ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বাচ্চু ও বাঁধন সংঘের সভাপতি শাহ আমানত সবুজ সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ একটু শান্তি চায়, মানুষ একটু যেন বাড়িঘরের ভালোভাবে রাস্তা দিয়া, পাকা রাস্তা দিয়া গাড়ি চালাই বাড়ি যেতে পারে। মানুষ বিদ্যুৎ চায়, মানে নাগরিক সুযোগ সুবিধাগুলি এটা চাইছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার দিকে বেশি জোর দিছে। যতটুকু সম্ভব কাজ করে দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কাজ করে দেব। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের 0 পয়েন্টে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত 2 ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। গেল রাত 2টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এদিকে পটুয়াখালীর কলাপাড়া এলাকার আলাদা আলাদা জায়গায় 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে স্থানীয় চর বিজয় থেকে রিয়াজ কাজী নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার মহিপুরের ময়ডাঙ্গা এলাকায় গাছচাপায় সালমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে নোয়াখালী সদর উপজেলায় এক কিশোরকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নতুন বছরের শুরুতেই প্রাথমিক বিদ্যালয় পেল দোহারের মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পের শিশুরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারকে আশ্রয় দেওয়া হলেও এতদিন এসব পরিবারের শিশুদের জন্য ছিল না কোনো স্কুল। এবার বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু করায় খুশি আশ্রয় কেন্দ্রের সবাই। আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এদিকে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠকে এ দাবি জানানো হয়। বিস্তারিত নাজিব ফরাইজের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত ৫ সদস্যের কমিটির বৈঠক হয়, যেখানে ছাত্রলীগের পাশাপাশি অংশ নেয় ছাত্রদল। খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ডাকসুর প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য সহ গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের দাবি জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা। কয়েকটি আর্টিকেলে আমাদের মনে হয়েছে যে ওখানে কিছু টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত এবং কিছু কিছু জায়গায় নিয়মিত ছাত্র বলতে কী বোঝানো হচ্ছে বা কারা প্রার্থী হবে কারা ভোটার হবে এ বিষয়ে আমরা লিখিতভাবে জানাবো। ডাকসু নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলংকার। সহাবস্থান নিশ্চিতটা খুব জরুরি। সহাবস্থান যদি নিশ্চিত হয় আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অংশগ্রহণ করতে পারবে। আমরা মনে করি যে এটা হচ্ছে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা, এই ক্ষমতা কমানো দরকার, সেটা সিনেটের অধীনে আনা দরকার। দাবি আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়, আর গঠনতন্ত্র সবশেষ সংশোধন করা হয়েছিল ১৯৯৮ সালে। গঠনতন্ত্র সংশোধন শেষেই ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি এলজিআরডির মন্ত্রীর। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা সেতু মন্ত্রীর। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা। মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন, জানালেন ইসি সচিব। এবং চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর অসন্তোষ। খাদ্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।